হ্যালো ফ্রেন্ডস, আজকের ক্লাসে আমরা ওয়াল্ট হুইটম্যানের লেখা কবিতা ও ক্যাপ্টেন মাই ক্যাপ্টেন নিয়ে ডিসকাস করব। ফ্রেন্ডস, এই কবিতাটি 1865 সালে লিভস অফ গ্রাস নামক কালেকশনে প্রকাশিত হয়। এই কবিতাটি আমেরিকার রাষ্ট্রপতি আব্রাহাম লিঙ্কনের হত্যার পর লেখা। ওয়াল্ট হুইটম্যান আমেরিকার রাষ্ট্রপতি আব্রাহাম লিঙ্কনকে খুব শ্রদ্ধা এবং প্রশংসা করতেন। কবিতাটি তার মৃত্যুতে শোক প্রকাশ করে লেখা হয়েছে। তাহলে চলো বন্ধুরা, আজকের কবিতাটি পড়ে দেখা যাক। দেখো, লাইন 1, ও ক্যাপ্টেন, মাই ক্যাপ্টেন, আওয়ার ফিয়ারফুল ট্রিপ ইজ ডান। এখানে বক্তা লিঙ্কনকে ক্যাপ্টেন হিসেবে অ্যাড্রেস করছেন, তাকে ক্যাপ্টেন হিসেবে সম্বোধন করেছেন। ফিয়ারফুল ট্রিপ বলতে বোঝানো হয়েছে আমেরিকার গৃহযুদ্ধকে। আমেরিকার সেই সময় একটা গৃহযুদ্ধ চলছিল। বক্তা বলছেন এই কঠিন এবং বিপজ্জনক যাত্রাটি এখন শেষ হয়ে গেছে। দেখো, সেকেন্ড লাইনে কি বলা হয়েছে, দ্য শিপ হ্যাজ উইদার্ড এভরি র্যাক, দ্য প্রাইজ উই শট ইজ ওন। এখানে আমেরিকার শিপ বা জাহাজটির কথা বলা হয়েছে, যেটি এখন যুদ্ধ থেকে বেঁচে গেছে এবং অক্ষত অবস্থায় হয়তো আসছে। পুরস্কার হিসাবে কি পাওয়া গেছে, ইউনিয়নের সংরক্ষণ, এবং এখন দাসত্বের হাত থেকে মুক্তি পেয়েছে এরা, দাসত্বের অবসান হয়ে গেছে। দেখো, থার্ড লাইনে কি বলা হয়েছে, দ্য পোর্ট ইজ নিয়ার, দ্য বেলস আই হিয়ার, দ্য পিপল অল এক্সল্টিং। এখানে বলা হচ্ছে নিরাপত্তা ও শান্তির প্রতীক এই জাহাজটি, এই যে আমেরিকার জাহাজটা, সেটা এখন কি হয়েছে, বন্দরের খুব কাছাকাছি পৌঁছে গেছে। এখন বক্তা ঘন্টার শব্দ শুনতে পাচ্ছেন, তার মনে হচ্ছে এখন সম্ভবত যুদ্ধ শেষ হয়েছে এবং আমেরিকাবাসী যেন আনন্দ করছে। 4 নম্বর লাইনে দেখো, হোয়াইল ফলো আইজ দ্য স্টেডি কিল দ্য ভেজেল গ্রিম অ্যান্ড ডেয়ারিং। এখানে বলা হয়েছে আমেরিকাবাসী জাহাজটিকে দেখে এবং তারা বুঝতে পারে জাহাজের স্ট্রাকচার আগাগোড়া এখনও শক্তপোক্ত আছে। এত বড় যুদ্ধের পরেও এই জাহাজটা যেন শক্তপোক্ত আছে, তার যে স্ট্রাকচার, তার যে গঠন, সব কিছুই ঠিকঠাক আছে। দেখো, লাইন 5-এ বলা হয়েছে, বাট ও হার্ট হার্ট হার্ট। হার্ট কথাটা রিপিট হয়েছে গভীর একটা শোককে প্রকাশ করার জন্য। এখানে বক্তার স্বরে আমরা হতাশা, কান্না প্রকাশ পাচ্ছে আমরা লক্ষ্য করতে পারি। আমরা বুঝতে পারবো এখানে যে বক্তা এখানে কি করছেন, তিনি যেন গভীর শোক প্রকাশ করছেন। লাইন 6-এ দেখো, ও দ্য ব্লিডিং ড্রপস অফ রেড। এখানে বলা হয়েছে, বক্তা বলছেন জাহাজের যে ডেক তার ওপরে রক্ত দেখতে পাওয়া যাচ্ছে। এই রক্ত কার রক্ত না, লিঙ্কনের রক্ত। এর অর্থ বোঝাচ্ছে এখানে যে যেন লিঙ্কনের অ্যাসেসিনেশন বা হত্যা হয়ে গেছে, সেটাকে ইঙ্গিত করছে এই লাইনটা। দেখো, লাইন 7 আর 8-এ বলা হয়েছে, হোয়ার অন দ্য ডেক মাই ক্যাপ্টেন লাইজ ফলেন কোল্ড অ্যান্ড ডেড। এই দুই লাইনে বলা হয়েছে ক্যাপ্টেন অর্থাৎ লিঙ্কনের মৃতদেহটা পড়ে আছে। এখন এখানে একটা ট্র্যাজিক এন্ডিং দেখানো হয়েছে এই স্ট্যান্ডাতে। বন্ধুরা, এবারে আমরা লাইন নাম্বার 9-এ চলে যাব। ও ক্যাপ্টেন, মাই ক্যাপ্টেন, রাইজ আপ অ্যান্ড হিয়ার দ্য বেলস। দেখো, এখানে বক্তা হতবাক হয়ে গেছেন। তিনি ডিনাই করছেন এই ব্যাপারটাকে, তিনি মেনে নিতে পারছেন না। তিনি ক্যাপ্টেনকে উঠতে অনুরোধ করছেন এবং যুদ্ধ শেষের যে ঘণ্টা ধ্বনি বাজছে সেটা তিনি শুনতে রিকোয়েস্ট করছেন, যে যুদ্ধর শেষে যে ঘণ্টা ধ্বনি বাজছে এটা তিনি যেন শোনেন। লাইন নাম্বার 10, রাইজ আপ, ফর ইউ দ্য ফ্ল্যাগ ইজ ফ্লাং, ফর ইউ দ্য বিউগল ট্রিলস। এই লাইনে বক্তা ক্যাপ্টেনকে বলছেন আজকের এই যে বিজয় পতাকা উড়ছে, এই যে বিউগল নামের বাদ্যযন্ত্রটি বাজছে, এই সব কিছু ক্যাপ্টেনের অনারে বা তাকে সম্মান দিয়ে বাজানো হচ্ছে। বন্ধুরা, বিউগল কথাটির অর্থ হচ্ছে এক ধরনের বাদ্যযন্ত্র, আর ট্রিলস কথাটা হচ্ছে এক ধরনের শব্দ, যেটা কম্পমান এক টাইপের শব্দ। লাইন নাম্বার 11, ফর ইউ বুকেট অ্যান্ড রিবন্ড র্যাথস, ফর ইউ দ্য শোর্স অ্যা ক্রাউডিং। এখানে আমেরিকাবাসী
জড়ো হয়েছে। ফুল ও ফুলের মালা নিয়ে তারা সবাই এক জায়গায় জমা হয়েছে, জমায়েত করেছে। এরা কেন জমায়েত হয়েছে? না, এরা ক্যাপ্টেনকে ওয়েলকাম জানাবে, ক্যাপ্টেনকে সম্মান জানাতে চায়, তাই তারা এখানে সবাই জমা হয়েছে। লাইন নাম্বার 12-এ দেখো, ফর ইউ দে কল দ্য সোয়িং মাস দেয়ার ইগার ফেসেস টার্নিং। জনগণ তাদের ক্যাপ্টেনকে ডাকছে কারণ তারা কৃতজ্ঞতা জানাতে চায় এবং তাকে সম্মান জানাতে এসেছে তারা, তাই তারা ক্যাপ্টেনকে ডাকছে। লাইন নাম্বার 13, হেয়ার ক্যাপ্টেন ডিয়ার ফাদার। এখানে দেখো বক্তা ক্যাপ্টেনকে ডিয়ার ফাদার বলছে, ডিয়ার ফাদার বলে সম্বোধন করেছেন। এখানে একটা ফাদার এবং তার সান এরকম একটা সম্পর্কর কথা মানে মেনশন করা হয়েছে। বক্তা এবং ক্যাপ্টেনের যে গভীর একটা সম্পর্ক, যে সম্পর্কটা ব্যক্তিগত ও স্নেহের সম্পর্ক, এই দিকটা যেন ফোকাস করছে এই লাইনটা, এই দিকটাতে যেন মানে আলোকপাত হচ্ছে এখানে। লিঙ্কন তার প্রজাদের সন্তানের মতোই স্নেহ করতেন। এখানে একজন রাষ্ট্রনায়ক ও তার প্রজার মধ্যে আইডল রিলেশন কেমন হওয়া উচিত তার ইঙ্গিত পাওয়া যাচ্ছে। এরপর লাইন নাম্বার 14, 15 এবং 16 পরপর 3টে লাইন আমরা দেখব। দিস আর্ম বিনিথ ইয়োর হেড, ইট ইজ সাম ড্রিম দ্যাট অন দ্য ডেক ইউ হ্যাভ ফলেন কোল্ড অ্যান্ড ডেড। লাইন নাম্বার 14 দেখো, বক্তা এখানে বলছেন তার হাত দিয়ে তিনি ক্যাপ্টেনের মাথাটিকে নিজের বুকে রাখলেন। লাইন নাম্বার 15-এ তিনি বলছেন ইট ইজ সাম ড্রিম দ্যাট অন দ্য ডেক। বলছেন এই লাইনে 15 নম্বর লাইনে তিনি বলছেন এই সব কিছু তার কাছে একটা ড্রিমের মতো, স্বপ্নের মতো। তিনি যেন হ্যালুসিনেশন করছেন, ব্যাপারটা তিনি এখনও বুঝতে পারছেন না, হ্যালুসিনেশন করছেন, তার মনে হচ্ছে এটা একটা কোনো ভয়ঙ্কর স্বপ্ন। 16 নম্বর লাইনে দেখো, ইউ হ্যাভ ফলেন কোল্ড অ্যান্ড ডেড। এখানে 16 নম্বর লাইনে বক্তা এই অপ্রিয় সত্যটিকে মানতে বাধ্য হচ্ছেন যে তাদের প্রিয় ক্যাপ্টেন আর নেই, তিনি মারা গেছেন। লাইন নাম্বার 17, মাই ক্যাপ্টেন ডাজ নট আনসার, হিজ লিপস আর পেল অ্যান্ড স্টিল। স্পিকার ক্যাপ্টেনের ফ্যাকাশে প্রাণহীন ঠোঁট লক্ষ্য করে বুঝতে পেরেছেন, এই অপ্রিয় সত্যটা বুঝতে পেরেছেন যে ক্যাপ্টেন আর বেঁচে নেই, তার কোনো পালস নেই, তিনি কোনো রকম প্রতিক্রিয়া দিতে অক্ষম, অর্থাৎ তিনি মারা গেছেন। তারপরের লাইন, মাই ফাদার ডাজ নট ফিল মাই আর্ম, হি হ্যাজ নো পালস নর উইল। এখানে আবার মাই ফাদার কথাটিকে উল্লেখ করা হয়েছে এবং এখানে বক্তার ব্যক্তিগত যে ক্ষতি হয়ে গেছে, তার যে লস, সেই দিকটা এই লাইনটা প্রকাশ করছে। এই দিকটা যেন মানে বক্তা বোঝাতে চাইছেন যে তার কত বড় একটা মারাত্মক একটা ক্ষতি হয়ে গেল, এই ক্ষতি যেন তার নিজের পিতার মৃত্যুর মতোই, তার চেয়ে কোনো অংশে কম না। তারপরের লাইন, দ্য শিপ ইজ অ্যাঙ্কার্ড সেফ অ্যান্ড সাউন্ড, ইটস ভয়েজ ক্লোজড অ্যান্ড ডান। এখানে ক্যাপ্টেনের মৃত্যু হয়েছে ঠিকই, কিন্তু জাহাজটি নিরাপদে তার গন্তব্যে পৌঁছে গেছে। এমন একটা সময়ে যখন যুদ্ধটা হয়েছে, এত বড় একটা ভয়ঙ্কর যুদ্ধ হয়েছে, সেখান থেকে ক্যাপ্টেনের মৃত্যু হয়েছে ঠিক, কিন্তু জাহাজটা ঠিকঠাক ফিরে এসেছে। এখন গৃহযুদ্ধ শেষ হয়ে গেছে এবং দেশ কিন্তু ঠিক আছে, সুরক্ষিত অবস্থায় আছে। এই লাইনে এটাই প্রকাশ পাচ্ছে। এখানে দ্য শিপ বলতে দেশের কথা বলা হয়েছে। লাইন নাম্বার 20, ফ্রম ফিয়ারফুল ট্রিপ দ্য ভিক্টর শিপ কামস ইন উইথ অবজেক্ট ওন। বক্তা বলছেন জাহাজটি এই বিপজ্জনক যাত্রা থেকে বিজয়ী হয়ে ফিরেছে। জাহাজটি দেশ রক্ষার জন্য পাড়ি দিয়েছিল এবং সেই লক্ষ্যে সে সফলও হয়েছে। তারপরের লাইন, এক্সাল্ট ও শোর্স অ্যান্ড রিং ও বেলস। স্পিকার দেশের জনগণকে উৎসাহিত করছেন এবং এই বিজয়কে সেলিব্রেট করতে বলছেন। তিনি বলছেন যে এই বিজয়টাকে তারা যেন সেলিব্রেট করে। এখানে দ্য সোর্স বলতে জনগণকে বোঝানো হয়েছে, তারা আনন্দ করে এবং ঘণ্টা বাজাতে শুরু করে। লাইন নাম্বার 22, বাট আই উইথ মর্নফুল ট্রিড। লাইন নাম্বার 23, ওয়াক দ্য ডেক মাই ক্যাপ্টেন লাইজ। এখানে এখন জনগণ আনন্দে উল্লাস করছে সবাই, আর স্পিকার দুঃখের সাথে ধীরে ধীরে হেঁটে যাচ্ছেন, তার প্রিয় মানুষটির মৃত্যুতে শোক প্রকাশ করছেন, বিলাপ করছেন তিনি।
লাইন নাম্বার 23, ওয়াক দ্য ডেক মাই ক্যাপ্টেন লাইজ, মানে বক্তা জাহাজের এই ডেকে একাকী হেঁটে যাচ্ছেন যেখানে ক্যাপ্টেনের ডেড বডিটা পড়ে আছে। লাইন নাম্বার 24, ফলেন কোল্ড অ্যান্ড ডেড, এমন এই বিজয় উল্লাসে যার অবদান সবচেয়ে বেশি, আজ তিনিই নেই। ক্যাপ্টেনের এই ট্র্যাজিক মৃত্যু দিয়ে কবিতাটি শেষ হয়েছে। ফ্রেন্ডস, আজকের ক্লাসে আমরা ও ক্যাপ্টেন মাই ক্যাপ্টেন কবিতাটি লাইন বাই লাইন এক্সপ্লেন করলাম। আশা করি ভিডিওটি তোমাদের ভালো লাগবে। তোমাদের ভালো লাগলে আমার পরিশ্রমকে সফল হয়েছে বলে মনে করব। আমার ভিডিওগুলি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আজকের ভিডিওতে এইটুকুই, দেখা হচ্ছে পরের ভিডিওতে। নমস্কার, রাধে রাধে।